বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বুঝতে হলে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা, ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক স্বার্থ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আদর্শিক সংঘাত এই সব কিছুর গভীরে প্রবেশ করতে হয়। মানব সভ্যতার শুরু থেকেই সংঘাত ছিল, কিন্তু আধুনিক বিশ্বের যুদ্ধগুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল, বহুমাত্রিক এবং প্রভাবশালী। বিশেষ করে বিংশ শতাব্দীর দুইটি বিশ্বযুদ্ধের পর পৃথিবী একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে সরাসরি বড় শক্তিগুলোর যুদ্ধ কম হলেও পরোক্ষ যুদ্ধ, প্রক্সি যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ্ব দুটি প্রধান শক্তির মধ্যে বিভক্ত হয়ে পড়ে, একদিকে পুঁজিবাদী শক্তি, অন্যদিকে সমাজতান্ত্রিক শক্তি। এই সময়কে বলা হয় ঠান্ডা যুদ্ধের যুগ। যদিও সরাসরি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়নি, কিন্তু বিশ্বজুড়ে ছোট ছোট দেশগুলো এই দ্বন্দ্বের। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বুঝতে হলে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা, ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক স্বার্থ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আদর্শিক সংঘাত এই সব কিছুর গভীরে প্রবেশ করতে হয়। মানব সভ্যতার শুরু থেকেই সংঘাত ছিল, কিন্তু আধুনিক বিশ্বের যুদ্ধগুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল, বহুমাত্রিক এবং প্রভাবশালী। বিশেষ করে বিংশ শতাব্দীর দুইটি বিশ্বযুদ্ধের পর পৃথিবী একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে সরাসরি বড় শক্তিগুলোর যুদ্ধ কম হলেও পরোক্ষ যুদ্ধ, প্রক্সি যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ্ব দুটি প্রধান শক্তির মধ্যে বিভক্ত হয়ে পড়ে, একদিকে পুঁজিবাদী শক্তি, অন্যদিকে সমাজতান্ত্রিক শক্তি। এই সময়কে বলা হয় ঠান্ডা যুদ্ধের যুগ। যদিও সরাসরি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়নি, কিন্তু বিশ্বজুড়ে ছোট ছোট দেশগুলো এই দ্বন্দ্বের শিকার হয়। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এই সবই মূলত বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের অংশ ছিল। এই যুদ্ধগুলোতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং বহু দেশ অর্থনৈতিক এবং সামাজিকভাবে ধ্বংস হয়ে যায়। ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর অনেকেই মনে করেছিল যে পৃথিবীতে শান্তির যুগ শুরু হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে একটি একমেরু বিশ্বব্যবস্থা তৈরি হয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই সময় থেকে যুদ্ধের ধরনও পরিবর্তিত হতে শুরু করে। রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধের পাশাপাশি সন্ত্রাসবাদ, গৃহযুদ্ধ এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়। একবিংশ শতাব্দীর শুরুতে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলা বিশ্ব রাজনীতিকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করে এবং আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান চালায়। এই যুদ্ধগুলো শুধুমাত্র সামরিক সংঘাতই ছিল না, বরং এগুলো রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রতিফলন ছিল। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধগুলোতে অসংখ্য মানুষ প্রাণ হারায় এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে। বর্তমান সময়ে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তির ব্যবহার। আধুনিক যুদ্ধ এখন আর শুধু বন্দুক বা ট্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রোন, সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এসব নতুন প্রযুক্তি যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। এখন একটি দেশ অন্য দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম বা যোগাযোগ নেটওয়ার্ককে আক্রমণ করতে পারে, যা সরাসরি যুদ্ধের মতোই ক্ষতিকর হতে পারে। মধ্যপ্রাচ্য বর্তমানে বিশ্বের অন্যতম অস্থিতিশীল অঞ্চল। এখানে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় বিভাজন এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া এই সব দেশগুলোতে গৃহযুদ্ধ এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব যুদ্ধ শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বে এর প্রভাব পড়ে, বিশেষ করে শরণার্থী সংকটের মাধ্যমে। ইউরোপেও সাম্প্রতিক সময়ে বড় ধরনের সংঘাত দেখা যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিশ্ব রাজনীতিকে আবারও দুই ভাগে বিভক্ত করার মতো পরিস্থিতি তৈরি করেছে। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে। বিভিন্ন দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িত পড়েছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এশিয়া অঞ্চলে উত্তেজনা কম নয়। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ইস্যু, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এসব বিষয় বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের দেশগুলো অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করলেও রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি এই অঞ্চলের সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
আফ্রিকাতেও বিভিন্ন দেশে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। অনেক ক্ষেত্রে এই সংঘাতগুলোর পেছনে রয়েছে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, দুর্বল শাসন ব্যবস্থা এবং বিদেশি শক্তির প্রভাব। এসব যুদ্ধ দীর্ঘমেয়াদে ওই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং মানবিক সংকট সৃষ্টি করছে। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বহুমাত্রিকতা। এখন যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং এটি অর্থনৈতিক যুদ্ধ, তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের সমন্বয়। একটি দেশ অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় কিংবা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, এসবও আধুনিক যুদ্ধের অংশ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করলেও অনেক সময় বড় শক্তিগুলোর স্বার্থের কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। ফলে অনেক সংঘাত দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সাধারণ মানুষ এর শিকার হয়। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আরেকটি দিক হল এর মানবিক প্রভাব। যুদ্ধের ফলে শুধু প্রাণহানি ঘটে না, বরং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারায়, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং একটি প্রজন্ম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় এবং সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি একটি জটিল ও বহুমাত্রিক বাস্তবতা, যা শুধু সামরিক শক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমঝোতা। ইতিহাস আমাদের শিখিয়েছে যে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং এটি নতুন সমস্যার সৃষ্টি করে। তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হয়, যেখানে সংঘাতের প্রকৃতি শুধু দৃশ্যমান যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বরং অদৃশ্য শক্তির লড়াই, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের জটিল খেলায় রূপ নেয়। এই পর্যায়ে এসে বিশ্ব রাজনীতি এক ধরনের নতুন ভারসাম্যের সন্ধানে রয়েছে, যেখানে পুরনো শক্তিগুলো তাদের আধিপত্য ধরে রাখতে চায় এবং নতুন শক্তিগুলো নিজেদের জায়গা করে নিতে চায়। বিশেষ করে কোল্ড ওয়ারের অবসানের পর যে একমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন ধীরে ধীরে বহুমেরু ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ইউনাইটেড স্টেটস এখনও একটি প্রধান শক্তি হলেও চায়না, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়াতে সক্রিয় হয়ে উঠেছে। এই প্রতিযোগিতা সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি, সামরিক জোট এবং দূতনৈতিক প্রভাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রক্সি যুদ্ধ বা পরোক্ষ সংঘাতের গুরুত্ব বেড়েছে। সিরিয়ার গৃহযুদ্ধ তার একটি বাস্তব উদাহরণ, যেখানে একাধিক দেশ নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিয়েছে। একইভাবে ইয়েমেনের সংঘাতও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন। এসব যুদ্ধ শুধু স্থানীয় সমস্যা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের অংশ। আধুনিক যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধ কৌশল। এখানে সামরিক আক্রমণের পাশাপাশি সাইবার হামলা, তথ্যযুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধু যুদ্ধক্ষেত্রেই লড়াই হয়নি, বরং সাইবার স্পেস, মিডিয়া এবং আন্তর্জাতিক দূতনীতির ক্ষেত্রেও তীব্র প্রতিযোগিতা দেখা গেছে। তথ্য বিকৃতি, প্রচারণা এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ এসবই এখন যুদ্ধের অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক যুদ্ধও এখন একটি বড় অস্ত্র। বিভিন্ন দেশ একে অপরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস বিভিন্ন সময় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে শুধু সংশ্লিষ্ট দেশই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়ে। জ্বালানি মূল্য বৃদ্ধি, খাদ্য সংকট এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত ঘটে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি যুদ্ধের রূপকে আরও পরিবর্তিত করেছে। ড্রোন প্রযুক্তি এখন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা দূর থেকে আঘাত হানার সুযোগ তৈরি করে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে যুদ্ধের কৌশল আরও উন্নত হচ্ছে। ভবিষ্যতে স্বয়ংক্রিয় অস্ত্র বা অটোনোমাস ওয়েপন বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা যুদ্ধের নৈতিকতা এবং নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করছে। এশিয়া অঞ্চলে, বিশেষ করে সাউথ চায়না সিতে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। চীন তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে, আর ইউনাইটেড স্টেটস এবং তার মিত্ররা সেখানে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। একইভাবে তাইওয়ান ইস্যুও একটি বড় সংঘাতের প্রসঙ্গ তৈরি করছে, যা ভবিষ্যতে বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে।
দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখনও সমাধান হয়নি। কাশ্মীর নিয়ে এই দ্বন্দ্ব যে কোনো সময় বড় আকার নিতে পারে, বিশেষ করে উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় এর ঝুঁকি আরও বেশি। আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু অঞ্চলেও সংঘাতের নতুন রূপ দেখা যাচ্ছে, যেখানে সশস্ত্র গোষ্ঠী, মাদক চক্র এবং রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে কাজ করছে। এসব সংঘাতের পেছনে অনেক সময় আন্তর্জাতিক স্বার্থও জড়িত থাকে, যা সমস্যার সমাধানকে আরও কঠিন করে। সবকিছু মিলিয়ে বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ আর শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি সমন্বিত কৌশলগত প্রতিযোগিতা। ভবিষ্যতের যুদ্ধ আরও প্রযুক্তিনির্ভর, দ্রুত এবং অনির্দিষ্ট হতে পারে। এই বাস্তবতায় বিশ্ব শান্তি রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ, যা শুধু শক্তির ভারসাম্যের মাধ্যমে নয়, বরং সহযোগিতা, সংলাপ এবং আস্থার ভিত্তিতে সম্ভব। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আরও গভীর স্তরে প্রবেশ করলে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হই যেখানে সংঘাত কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে একটি সর্বব্যাপী বৈশ্বিক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। এই পর্যায়ে যুদ্ধের ধারণা এতটাই বিস্তৃত হয়ে গেছে যে অনেক ক্ষেত্রেই মানুষ বুঝতেই পারে না যে তারা একটি চলমান যুদ্ধের অংশ, যদিও সেখানে কোনো বন্দুকের শব্দ নেই, কোনো ট্যাঙ্কের গর্জন নেই। এই অধ্যায়ে আমরা সেই অদৃশ্য যুদ্ধ, ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা এবং বিশ্ব ব্যবস্থার পরিবর্তনশীল চিত্রকে বিশ্লেষণ করব। বিশ্ব এখন এমন এক সময় অতিক্রম করছে যেখানে ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান এবং ইউনাইটেড স্টেটসের দীর্ঘদিনের আধিপত্যের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে তা ভবিষ্যতের সবচেয়ে বড় সংঘাতের উৎস হতে পারে। যদিও এই দুই শক্তির মধ্যে সরাসরি যুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু তাদের মধ্যে বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি প্রতিযোগিতা এবং সামরিক প্রস্তুতি একটি অদৃশ্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তাইওয়ান ইস্যু এই উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে, যা ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। এই আধুনিক যুগে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা প্রায়ই উঠে আসে। যদিও এটি এখনও বাস্তবতা নয়, তবে বিভিন্ন আঞ্চলিক সংঘাত, জোট রাজনীতি এবং অস্ত্র প্রতিযোগিতা এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে একটি ছোট সংঘাতও বড় যুদ্ধে রূপ নিতে পারে। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তারই একটি উদাহরণ। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে, যেখানে অনেক দেশ সরাসরি না হলেও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। এখনকার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সাইবার যুদ্ধ। এটি এমন একটি ক্ষেত্র যেখানে কোনো দেশের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম না করেই শত্রুর ওপর আঘাত হানতে পারে। ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ, এমনকি সামরিক যোগাযোগ ব্যবস্থা সবকিছুই সাইবার আক্রমণের মাধ্যমে বিপর্যস্ত করা সম্ভব। এই ধরনের আক্রমণ অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে, কারণ এটি পুরো একটি দেশের দৈনন্দিন জীবনকে অচল করে দিতে পারে। একই সঙ্গে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার বর্তমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জনমত প্রভাবিত করা, বিভ্রান্তি সৃষ্টি করা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এসব এখন যুদ্ধের কৌশলের অংশ। অনেক ক্ষেত্রে একটি দেশের জনগণ নিজেরাই বুঝতে পারে না যে তারা একটি পরিকল্পিত তথ্যযুদ্ধের শিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও এই অধ্যায়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইরান, সৌদি আরবিয়া এবং ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধগুলো এই প্রতিদ্বন্দ্বিতারই প্রকাশ্য। এসব সংঘাতে শুধু স্থানীয় জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বৈশ্বিক রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনও ভবিষ্যতের যুদ্ধের একটি সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। পানি সংকট, খাদ্য ঘাটতি এবং পরিবেশগত বিপর্যয় বিভিন্ন অঞ্চলে নতুন ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে। বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে এই সমস্যাগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ভবিষ্যতের রিসোর্স ওয়ার বা সম্পদ নিয়ে যুদ্ধ আরও বাড়তে পারে। পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ এখানে গুরুত্বপূর্ণ। নর্থ কোরিয়া তার পারমাণবিক কর্মসূচির মাধ্যমে বিশ্বে নতুন ধরনের উদ্বেগ তৈরি করেছে। একইভাবে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অবিশ্বাস এবং প্রতিযোগিতা একটি অস্থির পরিবেশ তৈরি করছে। যদিও মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন ধারণা সরাসরি যুদ্ধকে অনেকখানি ঠেকিয়ে রাখে, তবে এটি একটি ভঙ্গুর ভারসাম্য যা যে কোনো সময় ভেঙে যেতে পারে। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অরাষ্ট্রীয় শক্তির উত্থান।
সন্ত্রাসী সংগঠন, বিদ্রোহী গোষ্ঠী এবং সশস্ত্র মিলিশিয়ারা এখন অনেক ক্ষেত্রে রাষ্ট্রের মতোই প্রভাব বিস্তার করছে। এসব গোষ্ঠী অনেক সময় আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে কার্যক্রম পরিচালনা করে, যা যুদ্ধের প্রচলিত ধারণাকে আরও জটিল করে তোলে। সবশেষে বলা যায়, বিশ্ব এখন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে যুদ্ধের ধরন ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে শুধু সামরিক শক্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, দ্বৈতিক সংলাপ এবং একটি স্থিতিশীল বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির এই পর্যায়ে এসে আমরা এমন এক জটিল বাস্তবতার মুখোমুখি হই, যেখানে সংঘাত কেবল দৃশ্যমান শক্তির লড়াই নয়, বরং গভীর কৌশলগত পরিকল্পনা, জোট রাজনীতি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের সূক্ষ্ম প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এই অধ্যায়ে যুদ্ধের বিস্তার, সম্ভাব্য বৈশ্বিক সংঘর্ষের ধাপ এবং মানব সভ্যতার সামনে থাকা ঝুঁকিগুলো আরও বিশদভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশ্ব রাজনীতিতে এখন যে প্রবণতাটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তা হল জোটভিত্তিক বিভাজন। একদিকে ন্যাটোয়ের মতো সামরিক জোট, অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা, এই দুই মেরুর মধ্যে একটি নতুন ধরনের বৈশ্বিক বিভাজন তৈরি হচ্ছে। যদিও এটি পুরোপুরি আগের মতো দ্বিমেরু নয়, তবে এতে প্রতিযোগিতা এবং অবিশ্বাসের মাত্রা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি অনেকটা কোল্ড ওয়ারের একটি আধুনিক সংস্করণ বলে মনে করা যেতে পারে, যেখানে সরাসরি সংঘাতের পরিবর্তে পরোক্ষ লড়াই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নতুন বৈশ্বিক প্রতিযোগিতায় গ্রে জোন কনফ্লিক্ট একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে উঠে এসেছে। এটি এমন একটি অবস্থা যেখানে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী একটি ধূসর অঞ্চল থাকে, যেখানে সরাসরি যুদ্ধ ঘোষণা ছাড়াই বিভিন্ন আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়। উদাহরণস্বরূপ, সাইবার হামলা, অর্থনৈতিক চাপ, সীমান্তে ছোটখাটো সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার এসবই গ্রে জোনের অংশ। রাশিয়া ইউক্রেন ওয়ারের আগে এবং চলাকালীন সময়ে এই ধরনের কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি সম্ভাব্য বৃহৎ যুদ্ধের ধাপগুলো কল্পনা করি, তাহলে দেখা যায় যে একটি বৈশ্বিক সংঘাত হঠাৎ করে শুরু হওয়ার সম্ভাবনা কম, বরং এটি ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সংঘাত, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক উত্তেজনার মাধ্যমে গড়ে ওঠে। প্রথম ধাপে থাকে উত্তেজনা বৃদ্ধি, যেখানে দেশগুলো একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেয়। দ্বিতীয় ধাপে আসে প্রক্সি যুদ্ধ, যেখানে সরাসরি সংঘর্ষ এড়িয়ে অন্য দেশ বা গোষ্ঠীর মাধ্যমে লড়াই চালানো হয়। তৃতীয় ধাপে সীমিত সামরিক সংঘাত শুরু হতে পারে, যা ধীরে ধীরে বড় আকার ধারণ করে। এবং শেষ ধাপে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটি পূর্ণাঙ্গ বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি। ইতিহাসে বহুবার দেখা গেছে যে ছোট একটি ঘটনা বড় যুদ্ধের সূচনা করেছে, যেমন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সূচনা। বর্তমান বিশ্বে যেখানে পারমাণবিক অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেখানে এমন একটি ভুলের পরিণতি হতে পারে ভয়াবহ। আধুনিক যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহাকাশের সামরিকীকরণ। বিভিন্ন দেশ এখন স্যাটেলাইট প্রযুক্তির ওপর নির্ভরশীল, যা যোগাযোগ, নজরদানি এবং সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো দেশ অন্য দেশের স্যাটেলাইট ধ্বংস করে বা অকার্যকর করে দেয়, তাহলে সেটি একটি বড় ধরনের আক্রমণ হিসেবে বিবেচিত হতে পারে। ইউনাইটেড স্টেটস, চীন এবং রাশিয়া এই ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক দিকও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, জ্বালানি বাজার এবং প্রযুক্তিগত সম্পদের ওপর নিয়ন্ত্রণ এখন যুদ্ধের একটি বড় অস্ত্র। উদাহরণস্বরূপ, কোনো দেশ যদি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা প্রযুক্তির সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তা অন্য দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ধরনের অর্থনৈতিক নির্ভরতা এখন অনেক দেশের জন্য একটি দুর্বলতা হিসেবে দেখা দিচ্ছে। মানবিক দিক থেকে যুদ্ধের প্রভাব এই পর্যায়ে আরও ভয়াবহ হয়ে ওঠে। শরণার্থী সংকট, খাদ্য সংকট এবং স্বাস্থ্যসেবার অভাব এসব সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুধু একটি দেশের সমস্যা নয়, বরং এটি পুরো মানব জাতির ওপর প্রভাব ফেলে। বিশেষ করে শিশু এবং নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যারা যুদ্ধের সরাসরি অংশ না হলেও এর ভয়াবহতার শিকার হয়।
এছাড়া যুদ্ধের মানসিক প্রভাবও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চলা সংঘাত মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, সমাজে সহিংসতার প্রবণতা বাড়ায় এবং একটি প্রজন্মকে হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এই প্রভাব অনেক সময় যুদ্ধ শেষ হবার পরও দীর্ঘদিন ধরে থাকে। সবশেষে এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে: বিশ্ব কি একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি শুধুমাত্র একটি পরিবর্তনশীল শক্তির ভারসাম্যের পর্যায়ে? এর উত্তর নির্ভর করে বিশ্ব নেতাদের সিদ্ধান্ত, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনগণের সচেতনতার ওপর। ইতিহাস আমাদের শিখিয়েছে যে যুদ্ধ এড়ানো সম্ভব যদি সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া যায়। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির এই পর্যায়ে এসে আমরা এমন এক বাস্তবতায় প্রবেশ করি যেখানে ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের শক্তি বা সেনাবাহিনীর সংখ্যার ওপর নির্ভর করবে না, বরং প্রযুক্তি, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের মনস্তত্ত্বের ওপর নির্ভরশীল হয়ে উঠবে। এই অধ্যায়ে আমরা ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি, সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু এবং মানব সভ্যতার সামনে থাকা চূড়ান্ত চ্যালেঞ্জগুলোর দিকে আরও গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করব। বিশ্ব এখন দ্রুতগতিতে এমন একটি যুগে প্রবেশ করছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধের প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারে। সামরিক সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ এবং আক্রমণের সময় নির্বাচন, এসব ক্ষেত্রে এআই ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। ভবিষ্যতে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা বা অটোনমাস ওয়েপন এমনভাবে তৈরি হতে পারে যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এই প্রযুক্তি যুদ্ধকে দ্রুততর এবং আরও মারাত্মক করে তুলতে পারে, কারণ এতে মানুষের নৈতিক বিবেচনা বা দ্বিধার স্থান কমে যাবে। ড্রোন প্রযুক্তির উন্নয়নও যুদ্ধের রূপকে আমূল পরিবর্তন করেছে। ছোট, সস্তা এবং কার্যকর ড্রোন এখন বড় বড় সামরিক যানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা এর বাস্তব প্রয়োগ দেখেছি, যেখানে ড্রোন ব্যবহার করে নির্ভুল আঘাত হানা হয়েছে। ভবিষ্যতে ড্রোন সোয়ার্ম বা একসঙ্গে শত শত ড্রোন ব্যবহার করে আক্রমণ চালানো সম্ভব হতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকার্যকর করে দিতে পারে। সাইবার যুদ্ধ এই অধ্যায়ে আরও ভয়াবহ রূপ ধারণ করে। এখন শুধু তথ্য চুরি বা ওয়েবসাইট হ্যাকিং নয়, বরং একটি দেশের সম্পূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা, পরিবহন সবকিছুই সাইবার আক্রমণের মাধ্যমে ধ্বংস করা সম্ভব। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়া এই ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে, যা ভবিষ্যতের যুদ্ধকে আরও অদৃশ্য এবং জটিল করে তুলছে। মহাকাশ এখন যুদ্ধের নতুন সীমান্ত হিসাবে আবির্ভূত হয়েছে। স্যাটেলাইটের ওপর নির্ভরশীলতা এতটাই বেড়েছে যে এগুলো ধ্বংস হলে একটি দেশের সামরিক এবং বেসামরিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যেতে পারে। নাসা, সিএনএসএ এবং রসকসমসের মতো সংস্থাগুলো মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করলেও এর সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ভবিষ্যতের সংঘাতে একটি বড় ভূমিকা রাখতে পারে। এখন আমরা যদি সম্ভাব্য সংঘাতের হটস্পটগুলো বিশ্লেষণ করি, তাহলে কয়েকটি অঞ্চল বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাইওয়ান ইস্যুতে চায়না এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে সাউথ চায়না সিতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। এই সংঘাত যদি বড় আকার ধারণ করে, তাহলে পুরো অঞ্চল একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। পাশাপাশি সৌদি আরবিয়ার ভূমিকা এই অঞ্চলের ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু এখনও অমীমাংসিত। এই অঞ্চলে যে কোনো বড় সংঘাত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে, যা পুরো পৃথিবীর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এই অধ্যায়ে জলবায়ু পরিবর্তনকেও একটি সম্ভাব্য সংঘাতের উৎস হিসাবে বিবেচনা করা জরুরি। পানি ও খাদ্যের অভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ স্থানচ্যুত হচ্ছে, যা বিভিন্ন অঞ্চলে নতুন ধরনের সংঘাত সৃষ্টি করছে। ভবিষ্যতে ক্লাইমেট ওয়ার একটি বাস্তব হুমকি হয়ে উঠতে পারে। মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল এই দ্রুত পরিবর্তিত যুদ্ধ বাস্তবতায় মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে। প্রযুক্তির উন্নয়ন যেমন নতুন সুযোগ সৃষ্টি করছে, তেমনি নতুন ঝুঁকিও তৈরি করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, নৈতিকতা এবং সহযোগিতার গুরুত্ব আরও বেড়ে গেছে। সবশেষে বলা যায়, ভবিষ্যতের যুদ্ধ হবে দ্রুত, অদৃশ্য এবং অত্যন্ত বিধ্বংসী। এটি এমন এক বাস্তবতা যেখানে একটি ছোট ভুল বা একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাই বিশ্বকে এখনই প্রস্তুতি নিতে হবে, শুধু যুদ্ধের জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য।
বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির এই ধারাবাহিক অধ্যায়ে এসে আমরা এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াই, এই ক্রমবর্ধমান সংঘাত, প্রতিযোগিতা এবং অনিশ্চয়তার মধ্যেও কি বিশ্ব শান্তি সম্ভব? ইতিহাস আমাদের দেখিয়েছে যে যুদ্ধের ধ্বংসযজ্ঞ যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত মানুষ শান্তির পথ খুঁজতে বাধ্য হয়। তবে সেই পথ সহজ নয়। এটি জটিল কূটনীতি, পারস্পরিক বিশ্বাস, অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে গড়ে ওঠে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যাতে ভবিষ্যতে এমন বড় যুদ্ধ এড়ানো যায়। যদিও এই সংস্থা অনেক ক্ষেত্রে মানবিক সহায়তা, শান্তিরক্ষা মিশন এবং কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তবে বড় শক্তিগুলোর স্বার্থের সংঘর্ষের কারণে অনেক সময় এটি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তবুও এটি এখনও বিশ্বশান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল কূটনৈতিক সংলাপ। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে অনেক বড় সংঘাত এড়ানো সম্ভব। ইতিহাসে বহুবার দেখা গেছে যে যেখানে সংলাপ বন্ধ হয়েছে সেখানেই যুদ্ধের সম্ভাবনা বেড়েছে। তাই কূটনীতি শুধু একটি বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য উপাদান। অর্থনৈতিক সহযোগিতাও শান্তি প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। যখন দেশগুলো একে অপরের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে, তখন তারা যুদ্ধের পরিবর্তে সহযোগিতার পথ বেছে নিতে আগ্রহী হয়। ইউরোপিয়ান ইউনিয়ন তার একটি সফল উদাহরণ, যেখানে একসময় যুদ্ধবিধ্বস্ত দেশগুলো এখন একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোটে পরিণত হয়েছে। এই ধরনের সহযোগিতা অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করলে সংঘাত কমে আসতে পারে। আধুনিক বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক আইন এবং নৈতিকতা। যুদ্ধের নিয়ম, মানবাধিকার এবং যুদ্ধাপরাধী বিচার এসব বিষয় বিশ্ব ব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে রাখতে সাহায্য করে। যদিও সব দেশ এই নিয়ম মেনে চলে না, তবুও এটি একটি মানদণ্ড তৈরি করে যা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সক্ষম। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষা এবং সচেতনতা। একটি সমাজ যত বেশি শিক্ষিত এবং সচেতন হবে, তত বেশি তারা যুদ্ধের ক্ষতি সম্পর্কে বুঝতে পারবে এবং শান্তির পক্ষে অবস্থান নেবে। মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে শান্তির পথে সবচেয়ে বড় বাধা হল অবিশ্বাস এবং প্রতিযোগিতা। যখন একটি দেশ অন্য দেশের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করে, তখন তারা নিজেদের নিরাপত্তা বাড়ানোর জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে, যা অন্য দেশগুলোকেও একই কাজ করতে বাধ্য করে। এই পরিস্থিতিকে বলা হয় সিকিউরিটি ডিলেমা, যেখানে কেউ যুদ্ধ চায় না কিন্তু সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এছাড়া অস্ত্র প্রতিযোগিতা শান্তির জন্য একটি বড় হুমকি। পারমাণবিক অস্ত্র, উন্নত মিসাইল ব্যবস্থা এবং নতুন প্রযুক্তির অস্ত্র এসবের প্রতিযোগিতা বিশ্বকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। নিউক্লিয়ার ডেটারেন্স কিছুটা স্থিতিশীলতা বজায় রাখলেও এটি একটি ভঙ্গুর ভারসাম্য, যা যে কোনো সময় ভেঙে যেতে পারে। শান্তি প্রতিষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক সহযোগিতা। আসিয়ান, আফ্রিকান ইউনিয়নের মতো সংস্থাগুলো তাদের নিজ নিজ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। এই ধরনের আঞ্চলিক উদ্যোগ অনেক সময় বৈশ্বিক সংস্থার তুলনায় বেশি কার্যকর হতে পারে, কারণ তারা স্থানীয় সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে শান্তি প্রতিষ্ঠা করা আরও জরুরি। যুদ্ধের ফলে যে শরণার্থী সংকট, দারিদ্র্য এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়, তা দীর্ঘমেয়াদে আরও সংঘাত সৃষ্টি করতে পারে। তাই শুধু যুদ্ধ থামানোই যথেষ্ট নয়, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে বিশ্ব শান্তি একটি জটিল কিন্তু অর্জনযোগ্য লক্ষ্য। এটি কোনো একক দেশ বা সংস্থার মাধ্যমে সম্ভব নয়, বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যেখানে প্রতিটি দেশ, প্রতিটি সমাজ এবং প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। ইতিহাস আমাদের শিখিয়েছে যে যুদ্ধের ধ্বংসের পরই শান্তির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভূত হয়। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই ধ্বংসের আগেই শান্তির পথ খুঁজে নেওয়া। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির এই বিস্তৃত অধ্যায়ে এসে আমরা এমন এক গভীর ও জটিল বাস্তবতায় প্রবেশ করি, যেখানে শান্তি ও সংঘাতের মধ্যে সীমারেখা প্রায় অস্পষ্ট হয়ে গেছে। যুদ্ধ এখন আর কেবল বন্দুক, ট্যাঙ্ক বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই,
বরং এটি মানুষের চিন্তা, অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ এবং সংস্কৃতির গভীরে প্রভাব বিস্তার করছে। এই অধ্যায়ে আমরা বিশ্বশান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা, তার অন্তরায় এবং বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে আরও বিস্তৃতভাবে আলোচনা করব। বিশ্বশান্তির ধারণা আদর্শিকভাবে খুব আকর্ষণীয় হলেও বাস্তবে অর্জন করা অত্যন্ত কঠিন, কারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক লক্ষ্য রয়েছে। একটি দেশের জন্য যা নিরাপত্তা, অন্য দেশের জন্য তা হুমকি হিসেবে দেখা দিতে পারে। এই দ্বন্দ্বই আন্তর্জাতিক সম্পর্কের মূল সংকট। উদাহরণস্বরূপ, ইউনাইটেড স্টেটস যখন তার সামরিক উপস্থিতি বাড়ায়, তখন চায়না বা রাশিয়া সেটিকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। এর ফলে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়, যা শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় সিকিউরিটি ডিলেমা আরও গভীর হয়। প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা বাড়াতে গিয়ে অন্য দেশগুলোর মধ্যে অনিরাপত্তা সৃষ্টি করে, যা একটি চক্রাকার প্রতিযোগিতার জন্ম দেয়। এই চক্র ভাঙা অত্যন্ত কঠিন, কারণ এতে পারস্পরিক আস্থা প্রয়োজন, যা বর্তমানে অনেক ক্ষেত্রে অনুপস্থিত। কোল্ড ওয়ারের সময় এই পরিস্থিতি স্পষ্টভাবে দেখা গিয়েছিল, যেখানে দুই পক্ষই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের প্রান্তরে নিয়ে গিয়েছিল। শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা, সংকটের সমাধান খোঁজা এবং আস্থা তৈরি করা সম্ভব। ইউনাইটেড নেশনস এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যদিও এর সীমাবদ্ধতা রয়েছে। তবুও শান্তিরক্ষা মিশন, মধ্যস্থতা এবং মানবিক সহায়তার মাধ্যমে এটি বহু সংঘাতের প্রভাব কমাতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক আন্তর্নির্ভরশীলতা শান্তির একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। যখন দেশগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে যুক্ত থাকে, তখন তারা যুদ্ধের ঝুঁকি নিতে কম আগ্রহী হয়। ইউরোপিয়ান ইউনিয়ন এই ধারণার একটি সফল উদাহরণ, যেখানে একসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করা দেশগুলো এখন একটি শক্তিশালী জোটে পরিণত হয়েছে। তবে এই মডেল সব অঞ্চলে সমানভাবে কার্যকর নয়, কারণ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পার্থক্য অনেক সময় সহযোগিতার পথে বাধা সৃষ্টি করে। আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল প্রযুক্তির দ্রুত অগ্রগতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তি যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করছে। এই প্রযুক্তিগুলো একদিকে যেমন উন্নয়ন ও অগ্রগতির সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে তেমনি নতুন ধরনের সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ, একটি সাইবার আক্রমণ কোনো দেশের পুরো অবকাঠামোকে অচল করে দিতে পারে, যা সরাসরি যুদ্ধের মতোই ক্ষতিকর। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার গুরুত্ব আরও বেড়ে যায়। যুদ্ধের নিয়ম, মানবাধিকার এবং যুদ্ধপরাধের বিচার এসব বিষয়ে বিশ্বকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখতে সাহায্য করে। তবে বাস্তবতা হল, সব দেশ এই নিয়ম মেনে চলে না। অনেক সময় শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে এই নিয়মকে উপেক্ষা করে, যা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দেয়। শান্তি প্রতিষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন। একটি সমাজ যদি সহিংসতাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে, তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যমের মাধ্যমে শান্তির মূল্যবোধ প্রচার করা অত্যন্ত জরুরি। মানুষকে বুঝতে হবে যে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং এটি নতুন সমস্যার সৃষ্টি করে। মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের প্রভাব এতটাই গভীর যে এটি শুধু একটি প্রজন্ম নয়, বরং বহু প্রজন্মকে প্রভাবিত করে। শরণার্থী সংকট, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এসব সমস্যা যুদ্ধ পরবর্তী সময়েও দীর্ঘদিন ধরে থাকে। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু যুদ্ধ বন্ধ করাই যথেষ্ট নয়, বরং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, পুনর্বাসন এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। এই অধ্যায়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি সংকট, খাদ্য ঘাটতি এবং পরিবেশগত বিপর্যয় ভবিষ্যতে নতুন ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ভবিষ্যতের যুদ্ধগুলি মূলত প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে হবে। এই বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কোনো দেশ এককভাবে সমস্যার সমাধান করতে পারবে না। সবশেষে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া, যা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, বরং এটি মানুষের মানসিকতা, সামাজিক কাঠামো এবং বৈশ্বিক সহযোগিতার ওপর নির্ভর করে। নিউক্লিয়ার ডেটারেন্স হয়তো বড় যুদ্ধকে কিছুটা ঠেকে রাখে, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। প্রকৃত শান্তি তখনই সম্ভব যখন দেশগুলো পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।
এই বিস্তৃত আলোচনার পর স্পষ্ট হয় যে বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি যেমন জটিল তেমনি এর সমাধানও বহুমাত্রিক। ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর। যদি বিশ্ব এখনই সঠিক পথে এগোতে পারে তাহলে হয়তো একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা সম্ভব, আর যদি তা না হয় তাহলে ইতিহাস হয়তো আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, আরও ভয়াবহ রূপে। সমগ্র আলোচনার ধারাবাহিকতায় এই চূড়ান্ত অধ্যায়ে এসে আমরা এমন এক সংবেদনশীল ও বাস্তব প্রশ্নের মুখোমুখি হই, মানবজাতি কি সত্যিই যুদ্ধের এই পুনরাবৃত্তি ইতিহাস থেকে শিক্ষা নিতে পেরেছে, নাকি আমরা শুধু ভিন্ন রূপে একই ভুলগুলো আবার করে চলেছি? আধুনিক বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক কাঠামো যতই উন্নত হোক না কেন, মানুষের মধ্যে থাকা ক্ষমতার আকাঙ্ক্ষা, ভয়ের মনস্তত্ত্ব এবং প্রতিযোগিতার প্রবণতা এখনও অপরিবর্তিত রয়েছে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রতিটি বড় যুদ্ধের পর বিশ্ব শান্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর বলা হয়েছিল এটি সব যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধ, কিন্তু অল্প সময়ের মধ্যেই ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়, যা আরও ভয়াবহ ধ্বংস নিয়ে আসে। এরপর কোল্ড ওয়ার বিশ্বকে সরাসরি সংঘাতের বাইরে রাখলেও প্রক্সি যুদ্ধের মাধ্যমে বহু দেশকে ধ্বংস করে দেয়। এই ধারাবাহিকতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যুদ্ধের রূপ পরিবর্তিত হলেও এর মূল কারণগুলো প্রায় একই থেকে যায়। বর্তমান বিশ্বে সেই কারণগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিযোগিতা একটি নতুন বৈশ্বিক ভারসাম্য তৈরি করছে, যা একদিকে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, আবার অন্যদিকে বড় সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এই প্রতিযোগিতা সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা যুদ্ধকে আরও অদৃশ্য কিন্তু গভীর করে তুলেছে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হল, যুদ্ধ এখন আর শুধুমাত্র যুদ্ধের সময় সীমাবদ্ধ নয়, বরং এটি একটি চলমান অবস্থা। সাইবার আক্রমণ, তথ্যযুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এসব কার্যক্রম শান্তিকালেও চলতে থাকে, যা একটি স্থায়ী উত্তেজনা তৈরি করে। এই পরিস্থিতিতে শান্তি বলতে আসলে একটি আপেক্ষিক অবস্থা বোঝায়, যেখানে পূর্ণ যুদ্ধ না থাকলেও সংঘাতের উপাদানগুলি সক্রিয় থাকে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। যুদ্ধের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। শরণার্থী সংকট, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবনতি এসব সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একটি যুদ্ধ হাজার মাইল দূরের দেশেও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে, খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে এবং মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলতে পারে। এছাড়া প্রযুক্তির অগ্রগতি যুদ্ধকে যেমন উন্নত করেছে, তেমনি এটি নতুন ধরনের নৈতিক প্রশ্নও তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত অস্ত্র, ড্রোন হামলা এবং সাইবার আক্রমণ এসব ক্ষেত্রে দায়বদ্ধতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। যদি একটি স্বয়ংক্রিয় অস্ত্র ভুল করে বেসামরিক মানুষকে আঘাত করে, তাহলে দায় কার? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়নি। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর মতো সংস্থাগুলো বিভিন্নভাবে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে, তবে তাদের কার্যকারিতা অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ে বড় শক্তিগুলোর স্বার্থের কারণে। তবুও এই সংস্থাগুলো একটি গুরুত্বপূর্ণ কাঠামো প্রদান করে, যার মাধ্যমে সংলাপ এবং সমঝোতার সুযোগ তৈরি হয়। এই চূড়ান্ত অধ্যায়ে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পৃথিবী, নাকি একটি ক্রমাগত সংঘাতপূর্ণ ও অনিশ্চিত বিশ্ব? এর উত্তর নির্ভর করছে আজকের ডিসিশনের উপর। যদি বিশ্ব এখনই সহযোগিতা, আস্থা এবং ন্যায়ের ভিত্তিতে এগিয়ে যেতে পারে, তাহলে একটি ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অন্যথায় প্রযুক্তিগতভাবে আরও উন্নত কিন্তু মানবিকভাবে আরও বিপজ্জনক একটি যুগ আমাদের অপেক্ষা করছে। মানুষের ইতিহাসে যুদ্ধ যেমন অবিচ্ছেদ্য অংশ, তেমনি শান্তির আকাঙ্ক্ষাও সমানভাবে শক্তিশালী। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই মানব সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষা, সচেতনতা এবং মানবিক মূল্যবোধ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি মানুষ যুদ্ধের প্রকৃত মূল্য, জীবন, মানবতা এবং ভবিষ্যতের ক্ষতি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে, তাহলে হয়তো সংঘাতের পথ থেকে সরে আসা সম্ভব। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি একটি সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়ন এবং অগ্রগতি সত্ত্বেও আমরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছি, তবে একই সঙ্গে এটি একটি সুযোগও, একটি নতুন, আরও ন্যায়ভিত্তিক এবং সহযোগিতাপূর্ণ বিশ্ব গড়ে তোলার সুযোগ। এই পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়।
এই পুরো আলোচনার সারমর্ম হল যুদ্ধ মানবজাতির একটি বাস্তবতা, কিন্তু এটি অনিবার্য নয়। সঠিক ডিসিশন, কার্যকর নেতৃত্ব এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি ভিন্ন ভবিষ্যৎ তৈরি করতে পারি। সেই ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে আমাদের বর্তমানের ওপর। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে: শান্তি শুধু কামনা করলেই আসে না, বরং এর জন্য সচেতনতা, প্রস্তুতি এবং সঠিক আচরণ অপরিহার্য। এই অধ্যায়ে তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ সতর্কতামূলক দিক আলোচনা করব, যা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সব স্তরের জন্য প্রযোজ্য। এগুলো কোনো ভয়ের বার্তা নয়, বরং বাস্তবতা থেকে নেওয়া শিক্ষা, যাতে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হল তথ্য ও গুজব সম্পর্কে সচেতন থাকা। আধুনিক যুগে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, বরং তথ্য দিয়েও হয়। অনেক সময় ভুল তথ্য, ভুয়ো খবর বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং সমাজে বিভাজন তৈরি করে। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে তার উৎস যাচাই করা, নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করা এবং আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া অত্যন্ত জরুরি। তথ্যযুদ্ধ এখন বাস্তবতা, এবং এখানে সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের মন। দ্বিতীয় সতর্কতা হল সামাজিক বিভাজন থেকে দূরে থাকা। ধর্ম, জাতি, ভাষা বা রাজনৈতিক মতভেদের কারণে ঘৃণা ছড়ানো অনেক সময় বড় সংঘাতের ভিত্তি তৈরি করে। ইতিহাস দেখিয়েছে ছোট ছোট বিভাজনই একসময় বড় যুদ্ধের রূপ নেয়। তাই পারস্পরিক শ্রদ্ধা, সহিষ্ণুতা এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমাজ যত বেশি বিভক্ত হবে, তত বেশি সেটি বহিরাগত প্রভাবের জন্য দুর্বল হয়ে পড়বে। তৃতীয় সতর্কতা হল প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। আজকের দিনে মোবাইল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের অংশ। কিন্তু এই প্রযুক্তিগুলো যেমন উপকারী, তেমনি অপব্যবহার হলে তা বিপজ্জনকও হতে পারে। সাইবার অপরাধ, ব্যক্তিগত তথ্য চুরি এবং অনলাইন প্রপাগ্যান্ডা এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা এবং দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। চতুর্থ সতর্কতা হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বৈশ্বিক সংঘাতের সময় অর্থনৈতিক সংকট দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বালানি, খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। তাই ব্যক্তিগত পর্যায়ে সঞ্চয়, পরিকল্পনা এবং অর্থ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাবলম্বী অর্থনীতি গড়ে তোলা যুদ্ধকালীন ঝুঁকি কমাতে সাহায্য করে। পঞ্চম সতর্কতা হল পরিবেশ ও সম্পদের প্রতি সচেতন থাকা। ভবিষ্যতের অনেক সংঘাতের মূল কারণ হতে পারে পানি, খাদ্য এবং প্রাকৃতিক সম্পদের অভাব। তাই পরিবেশ রক্ষা, পানির সঠিক ব্যবহার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন শুধু পরিবেশগত বিষয় নয়, বরং এটি নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ সতর্কতা হল মানসিক স্থিতিশীলতা বজায় রাখা। যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্ক, গুজব এবং চাপ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। তাই শান্ত থাকা, সঠিক তথ্যের ওপর নির্ভর করা এবং আতঙ্কিত না হয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিকভাবে স্থিতিশীল সমাজই সংকট মোকাবিলায় বেশি সক্ষম। সপ্তম সতর্কতা হল আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ ধারণা রাখা। বড় কোনো সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্বে পড়ে। তাই বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রতিটি সচেতন মানুষের জন্য প্রয়োজনীয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হল শান্তি ও মানবতার মূল্য বোঝা। যুদ্ধ কোনো সমাধান নয়, এটি ধ্বংস, ক্ষতি এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করে। তাই প্রতিটি সিদ্ধান্তে শান্তির কথা বিবেচনা করা, সহিংসতা এড়িয়ে চলা এবং সংলাপকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই সতর্কতাগুলো কোনো আতঙ্কের জন্য নয়, বরং একটি বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য। যদি ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, তাহলে ভবিষ্যতের অনেক বড় সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। এই অধ্যায়ে আমরা যুদ্ধ পরিস্থিতির আলোচনাকে আরেক ধাপ বাস্তবমুখী পর্যায়ে নিয়ে যাব, অর্থাৎ সাধারণ মানুষের করণীয় ও বাস্তব প্রস্তুতি। কারণ বড় যুদ্ধ বা বৈশ্বিক সংঘাত সবসময় রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা এবং ভবিষ্যতের ওপর। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক প্রস্তুতি। যুদ্ধ বা সংকটের সময় সবচেয়ে বড় ক্ষতি হয় আতঙ্ক থেকে।
গুজব, ভয় এবং বিভ্রান্তি মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা, তথ্য যাচাই করা এবং আবেগের চেয়ে বাস্তবতার উপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসে দেখা গেছে যেসব সমাজ মানসিকভাবে স্থিতিশীল ছিল তারা সংকট ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে। দ্বিতীয় বিষয় হল তথ্য সচেতনতা। আধুনিক যুগে যুদ্ধের একটি বড় অংশ হচ্ছে তথ্যযুদ্ধ। ভুল তথ্য বা প্রোপাগান্ডা ছড়িয়ে সমাজে বিভাজন তৈরি করা এখন সাধারণ কৌশল। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে উৎস যাচাই করা, নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ব্যবহার করা এবং সন্দেহজনক তথ্য থেকে দূরে থাকা জরুরি। তথ্যের অপব্যবহার অনেক সময় বাস্তব যুদ্ধের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনৈতিক প্রস্তুতি। বৈশ্বিক সংঘাতের সময় বাজার অস্থির হয়ে পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। তাই ব্যক্তিগতভাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং জরুরি প্রয়োজনের জন্য পরিকল্পনা রাখা বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে দক্ষতা অর্জন এবং আয়ের বিকল্প উৎস তৈরি করাও দীর্ঘমেয়াদে নিরাপত্তা দেয়। চতুর্থ বিষয় হল প্রযুক্তি নিরাপত্তা। বর্তমান যুগে সাইবার আক্রমণ একটি বাস্তব হুমকি। ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং অনলাইন পরিচয় সবকিছুই ঝুঁকির মধ্যে থাকতে পারে। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, অজানা লিঙ্ক থেকে দূরে থাকা এবং নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। ছোট একটি অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে। পঞ্চম বিষয় হল সামাজিক সংহতি বজায় রাখা। যুদ্ধ বা সংকটের সময় সমাজে বিভাজন তৈরি হলে পরিস্থিতি আরও খারাপ হয়। ধর্ম, জাতি বা রাজনৈতিক মতভেদের কারণে ঘৃণা না ছড়িয়ে পারস্পরিক সহনশীলতা বজায় রাখা প্রয়োজন। একটি ঐক্যবদ্ধ সমাজ বহিরাগত যে কোনো চাপ মোকাবিলায় বেশি সক্ষম হয়। ষষ্ঠ বিষয় হল জরুরি প্রস্তুতি। যদিও এটি আতঙ্কিত হওয়ার জন্য নয়, বরং বাস্তববাদী চিন্তার অংশ। প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় নথি, কিছু জরুরি সামগ্রী এবং যোগাযোগ ব্যবস্থার বিকল্প পরিকল্পনা থাকা উপকারী হতে পারে। এটি যুদ্ধের জন্য নয়, বরং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য সাধারণ প্রস্তুতি হিসেবে দেখা উচিত। সপ্তম বিষয় হল শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। একটি শিক্ষিত এবং সচেতন সমাজ সহজে বিভ্রান্ত হয় না এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে মৌলিক ধারণা রাখা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানবতা এবং শান্তিকে অগ্রাধিকার দেওয়া। যুদ্ধ কোনো গৌরব নয়, এটি একটি ব্যর্থতার ফলাফল। প্রতিটি সংঘাত শেষ পর্যন্ত মানুষকেই ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত শান্তির মূল্য বোঝা এবং তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই অধ্যায়ের মূল বার্তা হল ভবিষ্যৎ অনিশ্চিত হলেও প্রস্তুতি, সচেতনতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা সেই অনিশ্চয়তাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। এই অধ্যায়ে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আলোকে ভবিষ্যৎ বিশ্ব নিরাপত্তার সম্ভাব্য রূপরেখা। কারণ শুধু সমস্যা বিশ্লেষণ করলেই হয় না, বরং পৃথিবী কোন পথে যেতে পারে সেটা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন হল ক্ষমতার পুনর্বিন্যাস। একসময় পৃথিবী একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে পরিচালিত হতো, কিন্তু এখন পরিস্থিতি বহুমেরু বা মাল্টিপোলার দিকে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস, চায়না, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো আলাদা আলাদা প্রভাব বলয় তৈরি করছে। এই পরিবর্তন একদিকে ভারসাম্য তৈরি করতে পারে, আবার অন্যদিকে ভুল বোঝাবুঝি বাড়িয়ে সংঘাতের ঝুঁকিও তৈরি করতে পারে। ভবিষ্যৎ বিশ্ব নিরাপত্তার প্রথম সম্ভাব্য রূপরেখা হল সহযোগিতা ভিত্তিক বিশ্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় দেশগুলো প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতাকে অগ্রাধিকার দেবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তি ভাগাভাগি এসব বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনাইটেড নেশনস এই কাঠামোর মূল ভিত্তি হিসাবে কাজ করতে পারে। দ্বিতীয় সম্ভাব্য রূপরেখা হল নিয়ন্ত্রিত প্রতিযোগিতামূলক বিশ্ব। এখানে দেশগুলো প্রতিযোগিতায় থাকবে, তবে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলবে। অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা চলবে। এই মডেল বর্তমানে অনেকটাই বাস্তব, বিশেষ করে প্রযুক্তিযুদ্ধ, বাণিজ্য যুদ্ধ এবং সাইবার প্রতিযোগিতার মাধ্যমে। তৃতীয় সম্ভাবনা হল আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেয়ে বৈশ্বিক অস্থিরতা। যদি বড় শক্তিগুলোর মধ্যে আস্থা কমে যায় এবং আঞ্চলিক সংঘাতগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে রাশিয়া ইউক্রেন ওয়ারের মতো যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে। তাইওয়ান, সাউথ চায়না সি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল এই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
চতুর্থ সম্ভাবনা হল প্রযুক্তি নির্ভর যুদ্ধ এবং নিরাপত্তা ব্যবস্থা। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ব নিরাপত্তার মূল ভিত্তি হয়ে উঠতে পারে। একদিকে এটি যুদ্ধ কমাতে সাহায্য করতে পারে, অন্যদিকে ভুল সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় বিপদও সৃষ্টি করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক ভারসাম্য। নিউক্লিয়ার ডিটারেন্স এখনও বড় যুদ্ধকে নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়, কারণ ভুল হিসাব, রাজনৈতিক ভুল বোঝাবুঝি বা প্রযুক্তিগত ত্রুটি একটি বড় সংকট তৈরি করতে পারে। ভবিষ্যৎ নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল অর্থনৈতিক নিরাপত্তা। আজকের বিশ্বে যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়, বরং সরবরাহ ব্যবস্থা, জ্বালানি, খাদ্য এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ। যে দেশ এই ক্ষেত্রগুলোতে স্বনির্ভর হবে সে তুলনামূলকভাবে নিরাপদ থাকবে। এছাড়া জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। পানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগ অনেক অঞ্চলে নতুন ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা শুধু মাসরিক বিষয় নয়, বরং পরিবেশগত স্থিতিশীলতার সাথেও গভীরভাবে যুক্ত। সবশেষে বলা যায়, ভবিষ্যৎ বিশ্ব নিরাপত্তা কোনো একক মডেলে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে একটি মিশ্র ব্যবস্থা, যেখানে সহযোগিতা, প্রতিযোগিতা, প্রযুক্তি, অর্থনীতি এবং কূটনীতি একসঙ্গে কাজ করবে। এই ব্যবস্থার সাফল্য নির্ভর করবে বিশ্ব নেতাদের দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের সচেতনতার ওপর। এই অধ্যায়ের মূল বার্তা হল, ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এটি সম্পূর্ণ অন্ধকার নয়। সঠিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি তুলনামূলকভাবে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলা সম্ভব। এই অধ্যায়ে আমরা বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আলোকে চূড়ান্ত শিক্ষা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিশ্লেষণ করব। কারণ দীর্ঘ আলোচনার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এই বাস্তবতা থেকে কি শিখলাম এবং সামনে কিভাবে এগোতে পারি। মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান দেয় না। প্রতিটি যুদ্ধ সাময়িকভাবে কিছু লক্ষ্য অর্জন করলেও দীর্ঘমেয়াদে নতুন সমস্যা, নতুন শত্রুতা এবং নতুন সংকট সৃষ্টি করে। ওয়ার্ল্ড ওয়ার I এবং ওয়ার্ল্ড ওয়ার II এর পর বিশ্ব যে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল তা অনেক ক্ষেত্রেই ভেঙে পড়েছে। কারণ শান্তি কেবল চুক্তির মাধ্যমে নয়, বরং বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে টিকে থাকে। বর্তমান বিশ্বের যুদ্ধের রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু এর মূল কারণগুলো এখনও বিদ্যমান। ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তার ভয় এসবই এখনও সংঘাতের কেন্দ্রবিন্দু। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত প্রতিযোগিতা চলছে তা ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করবে। এই বাস্তবতা থেকে প্রথম বড় শিক্ষা হল, পারস্পরিক আস্থা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। আন্তর্জাতিক সম্পর্ক যতই শক্তিশালী হোক, যদি সন্দেহ ও অবিশ্বাস থেকে যায় তাহলে যে কোনো সময় তা সংঘাতে রূপ নিতে পারে। তাই কূটনৈতিক সংলাপ এবং স্বচ্ছ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শিক্ষা হল, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা শান্তির একটি শক্তিশালী ভিত্তি হতে পারে। যখন দেশগুলো একে অপরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়, তখন যুদ্ধের ঝুঁকি কমে যায়। ইউরোপিয়ান ইউনিয়ন এই ধারণার একটি বাস্তব উদাহরণ, যেখানে অতীতের শত্রু দেশগুলো এখন একসঙ্গে কাজ করছে। তৃতীয় শিক্ষা হল, প্রযুক্তি নিয়ন্ত্রণ না থাকলে তা নতুন ধরনের যুদ্ধ সৃষ্টি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। প্রযুক্তি যদি নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের বাইরে চলে যায়, তাহলে তা মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। চতুর্থ শিক্ষা হল, স্থানীয় সংঘাত কখনোই স্থানীয় থাকে না। রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে যে একটি আঞ্চলিক যুদ্ধও পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিটি সংঘাতকে বিশ্ব দৃষ্টিকোণ থেকে দেখা জরুরি। পঞ্চম শিক্ষা হল, শান্তি রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সরকার বা আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। গুজব না ছড়ানো, বিভাজন না বাড়ানো এবং সহনশীলতা বজায় রাখা এসবই শান্তির ভিত্তি। ষষ্ঠ শিক্ষা হল, শিক্ষা ও সচেতনতা একটি দীর্ঘমেয়াদী শান্তির চাবিকাঠি। একটি সমাজ যত বেশি শিক্ষিত হবে, তত বেশি তারা সংঘাতের প্রকৃত কারণ বুঝতে পারবে এবং সহিংসতার পরিবর্তে আলোচনাকে গুরুত্ব দেবে।
সপ্তম শিক্ষা হল পরিবেশ ও সম্পদ নিরাপত্তা ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পানি, খাদ্য এবং জ্বালানির সংকট যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয় তাহলে নতুন ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মানবতা। প্রযুক্তি, রাজনীতি বা অর্থনীতির চেয়ে বড় বিষয় হল মানুষের জীবন। প্রতিটি যুদ্ধের শেষ পরিণতি হল ধ্বংস, ক্ষতি এবং দীর্ঘমেয়াদী কষ্ট। তাই মানব জীবনের মূল্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই পুরো আলোচনার সারমর্ম হল বিশ্বশান্তি কোনো স্বপ্ন নয়, কিন্তু এটি স্বাভাবিকভাবেও ঘটে না। এটি একটি সচেতন সিদ্ধান্ত, একটি দীর্ঘ প্রক্রিয়া এবং একটি সম্মিলিত প্রচেষ্টা। যদি বিশ্ব নেতৃত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করে তাহলে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়া সম্ভব। এই অধ্যায়ের মূল বার্তা হল আমরা ইতিহাস থেকে শিখেছি, এখন ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের হাতে। যুদ্ধের পথ সহজ, কিন্তু শান্তির পথ সঠিক, এবং মানব সভ্যতার টিকে থাকা নির্ভর করে আমরা কোন পথটি বেছে নিই তার উপর। এই অধ্যায়ে আমরা বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আলোকে চূড়ান্ত বাস্তবতা, ঝুঁকি এবং মানব সভ্যতার ভবিষ্যৎ পথ আরও গভীরভাবে বিশ্লেষণ করব। কারণ আগের আলোচনাগুলোতে আমরা যুদ্ধের রূপ, কারণ, প্রযুক্তি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। এখন প্রশ্ন হল, এই বাস্তবতার ভেতরে মানবজাতি আসলে কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান বিশ্ব একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে উন্নয়ন, প্রযুক্তি এবং বৈশ্বিক সংযোগ দ্রুত বাড়ছে, অন্যদিকে একই সঙ্গে বাড়ছে অবিশ্বাস, প্রতিযোগিতা এবং নিরাপত্তাহীনতা। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চলছে তা শুধু 3টি দেশের বিষয় নয়, বরং এটি পুরো বিশ্ব ব্যবস্থার নির্ধারণ করছে। এই বাস্তবতার সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল হিসেব বা ভুল সিদ্ধান্ত। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় একটি ছোট ভুলও বিশাল পরিণতি তৈরি করতে পারে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নিউক্লিয়ার ডেটারেন্স কিছুটা স্থিতিশীলতা দিলেও এটি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বর্তমান বিশ্বে আরেকটি বড় বাস্তবতা হল অদৃশ্য যুদ্ধ। এখন যুদ্ধ ঘোষণা ছাড়াই বিভিন্ন ধরনের সংঘাত চলতে থাকে। সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, তথ্য বিকৃতি এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা। রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে যে যুদ্ধ এখন কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং ইউরোপের কিছু অংশ এখন সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু। তাইওয়ান, সাউথ চাইনা সি এবং ইরানের মতো অঞ্চলগুলোতে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্ব কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এর উত্তর পুরোপুরি না বা হ্যাঁ নয়, বরং বিশ্ব এখন একটি নিয়ন্ত্রিত অনিশ্চয়তার অবস্থায় আছে। অর্থাৎ সংঘাতের ঝুঁকি আছে, কিন্তু একই সঙ্গে তার নিয়ন্ত্রণেরও প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউনাইটেড নেশনস বিভিন্নভাবে শান্তি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের ক্ষমতা সীমিত। কারণ বড় শক্তিগুলোর স্বার্থ যখন সংঘর্ষে আসে তখন আন্তর্জাতিক কাঠামো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। প্রযুক্তি এই যুগের সবচেয়ে বড় দ্বিমুখী শক্তি। একদিকে এটি উন্নয়ন, যোগাযোগ এবং নিরাপত্তা বাড়াচ্ছে, অন্যদিকে এটি নতুন ধরনের যুদ্ধের দরজা খুলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার অস্ত্র এসব ভবিষ্যতে যুদ্ধকে আরও দ্রুত, নির্ভুল এবং বিধ্বংসী করতে পারে। এই বাস্তবতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শান্তি আর স্বাভাবিকভাবে টিকে থাকে না, এটিকে প্রতিনিয়ত রক্ষা করতে হয়। সামান্য অবহেলা, ভুল বোঝাবুঝি বা রাজনৈতিক উত্তেজনা বড় সংকটে রূপ নিতে পারে। মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে 3টি মূল বিষয়ের ওপর: আস্থা, সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব। যদি এই 3টি উপাদান দুর্বল হয়ে যায় তাহলে প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, যুদ্ধ এড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে যদি বিশ্ব নেতৃত্ব পারস্পরিক স্বার্থের বাইরে গিয়ে মানবতার কথা চিন্তা করে তাহলে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়া সম্ভব। ইতিহাস আমাদের দেখিয়েছে মানুষ ধ্বংসও করতে পারে, আবার পুনর্গঠনও করতে পারে। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্ব একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। এটি একদিকে বড় অগ্রগতির সুযোগ, অন্যদিকে বড় বিপদের সতর্ক সংকেত। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আমাদের আজকের সিদ্ধান্ত।
এই অধ্যায়ের মূল বার্তা হল বিশ্বযুদ্ধ পরিস্থিতি কোনো স্থির অবস্থা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার ফলাফল নির্ভর করছে মানবজাতির সচেতনতা, দায়িত্ববোধ এবং শান্তির প্রতি অঙ্গীকারের ওপর। এই অধ্যায়ে আমরা বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির আলোকে চূড়ান্ত বাস্তবতা, ঝুঁকি এবং মানব সভ্যতার ভবিষ্যৎ পথ আরও গভীরভাবে বিশ্লেষণ করব। কারণ আগের আলোচনাগুলোতে আমরা যুদ্ধের রূপ, কারণ, প্রযুক্তি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। এখন প্রশ্ন হল, এই বাস্তবতার ভেতরে মানবজাতি আসলে কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান বিশ্ব একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে উন্নয়ন, প্রযুক্তি এবং বৈশ্বিক সংযোগ দ্রুত বাড়ছে, অন্যদিকে একই সঙ্গে বাড়ছে অবিশ্বাস, প্রতিযোগিতা এবং নিরাপত্তাহীনতা। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চলছে তা শুধু 3টি দেশের বিষয় নয়, বরং এটি পুরো বিশ্ব ব্যবস্থার নির্ধারণ করছে। এই বাস্তবতার সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল হিসেব বা ভুল সিদ্ধান্ত। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় একটি ছোট ভুলও বিশাল পরিণতি তৈরি করতে পারে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নিউক্লিয়ার ডেটারেন্স কিছুটা স্থিতিশীলতা দিলেও এটি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বর্তমান বিশ্বে আরেকটি বড় বাস্তবতা হল অদৃশ্য যুদ্ধ। এখন যুদ্ধ ঘোষণা ছাড়াই বিভিন্ন ধরনের সংঘাত চলতে থাকে। সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, তথ্য বিকৃতি এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা। রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে যে যুদ্ধ এখন কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং ইউরোপের কিছু অংশ এখন সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু। তাইওয়ান, সাউথ চাইনা সি এবং ইরানের মতো অঞ্চলগুলোতে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্ব কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এর উত্তর পুরোপুরি না বা হ্যাঁ নয়, বরং বিশ্ব এখন একটি নিয়ন্ত্রিত অনিশ্চয়তার অবস্থায় আছে। অর্থাৎ সংঘাতের ঝুঁকি আছে, কিন্তু একই সঙ্গে তার নিয়ন্ত্রণেরও প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউনাইটেড নেশনস বিভিন্নভাবে শান্তি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের ক্ষমতা সীমিত। কারণ বড় শক্তিগুলোর স্বার্থ যখন সংঘর্ষে আসে, তখন আন্তর্জাতিক কাঠামো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। প্রযুক্তি এই যুগের সবচেয়ে বড় দ্বিমুখী শক্তি। একদিকে এটি উন্নয়ন, যোগাযোগ এবং নিরাপত্তা বাড়াচ্ছে, অন্যদিকে এটি নতুন ধরনের যুদ্ধের দরজা খুলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার অস্ত্র এসব ভবিষ্যতে যুদ্ধকে আরও দ্রুত, নির্ভুল এবং বিধ্বংসী করতে পারে। এই বাস্তবতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শান্তি আর স্বাভাবিকভাবে টিকে থাকে না, এটিকে প্রতিনিয়ত রক্ষা করতে হয়। সামান্য অবহেলা, ভুল বোঝাবুঝি বা রাজনৈতিক উত্তেজনা বড় সংকটে রূপ নিতে পারে। মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে 3টি মূল বিষয়ের ওপর: আস্থা, সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব। যদি এই 3টি উপাদান দুর্বল হয়ে যায়, তাহলে প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, যুদ্ধ এড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে যদি বিশ্ব নেতৃত্ব পারস্পরিক স্বার্থের বাইরে গিয়ে মানবতার কথা চিন্তা করে, তাহলে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়া সম্ভব। ইতিহাস আমাদের দেখিয়েছে, মানুষ ধ্বংসও করতে পারে, আবার পুনর্গঠনও করতে পারে। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্ব একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। এটি একদিকে বড় অগ্রগতির সুযোগ, অন্যদিকে বড় বিপদের সতর্ক সংকেত। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আমাদের আজকের সিদ্ধান্ত। এই অধ্যায়ের মূল বার্তা হল, বিশ্বযুদ্ধ পরিস্থিতি কোনো স্থির অবস্থা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার ফলাফল নির্ভর করছে মানবজাতির সচেতনতা, দায়িত্ববোধ এবং শান্তির প্রতি অঙ্গীকারের ওপর। এই অধ্যায়ে আমরা যুদ্ধ ও বৈশ্বিক সংঘাতের আলোচনাকে চূড়ান্ত বাস্তবতার শিক্ষা ও মানবজাতির করণীয় দিক নির্দেশনা আরও গভীরভাবে বিশ্লেষণ করব। কারণ দীর্ঘ আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জটিল বাস্তবতা থেকে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করতে পারে এবং কিভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সত্য হল, যুদ্ধ এখন আর শুধু একটি ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।
কখনো এটি সরাসরি সংঘাত হিসেবে দেখা দেয়, আবার কখনো অর্থনৈতিক চাপ, প্রযুক্তিগত প্রতিযোগিতা বা রাজনৈতিক উত্তেজনার মাধ্যমে প্রকাশ পায়। ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতা এই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ, যেখানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও চাপ ও প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতি থেকে প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষা হল, বিশ্ব রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই, বরং আছে স্থায়ী স্বার্থ। এই স্বার্থ যখন সংঘর্ষে যায়, তখন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়। তাই স্থিতিশীলতার জন্য প্রয়োজন স্বার্থের ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়া। দ্বিতীয় শিক্ষা হল, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই যুদ্ধের প্রকৃতি জটিল হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধ এখন বাস্তবতা। নিউক্লিয়ার ডিটারেন্স যেমন বড় যুদ্ধকে কিছুটা নিয়ন্ত্রণে রাখে, তেমনি প্রযুক্তি নিয়ন্ত্রণহীন হলে তা নতুন ধরনের বিপদ তৈরি করতে পারে। তাই প্রযুক্তির সঙ্গে নৈতিকতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য। তৃতীয় শিক্ষা হল, স্থানীয় সংঘাত কখনোই স্থানীয় থাকে না। রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে যে একটি আঞ্চলিক যুদ্ধ বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিটি সংঘাতকে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখা জরুরি। চতুর্থ শিক্ষা হল, অর্থনৈতিক আন্তনির্ভরতা শান্তির একটি শক্তিশালী উপাদান হলেও এটি সম্পূর্ণ নিরাপত্তা দেয় না। কারণ অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। তাই অর্থনীতি শান্তির সহায়ক হলেও একমাত্র সমাধান নয়। পঞ্চম শিক্ষা হল, তথ্য এখন একটি শক্তিশালী অস্ত্র। ভুল তথ্য, প্রপাগ্যান্ডা এবং বিভ্রান্তি সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। তাই তথ্য যাচাই, সচেতনতা এবং সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এখন যুদ্ধ প্রতিরোধের অংশ হয়ে গেছে। ষষ্ঠ শিক্ষা হল, পরিবেশগত সংকট ভবিষ্যতের সংঘাতের বড় কারণ হতে পারে। পানি, খাদ্য এবং জ্বালানির অভাব অনেক অঞ্চলে নতুন ধরনের উত্তেজনা তৈরি করছে। তাই পরিবেশ রক্ষা এখন শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং নিরাপত্তার অংশ। সপ্তম শিক্ষা হল, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকলেও তাদের কার্যকারিতা সীমিত যদি বড় শক্তিগুলো সহযোগিতা না করে। ইউনাইটেড নেশনস শান্তির জন্য একটি কাঠামো দিলেও বাস্তব প্রয়োগ অনেক সময় রাজনৈতিক স্বার্থের কারণে বাধাগ্রস্ত হয়। এই বাস্তবতা থেকে মানবজাতির করণীয় দিক নির্দেশনা পরিষ্কার হয়ে যায়। প্রথমত, যুদ্ধকে কখনো সমাধান হিসেবে গ্রহণ না করে আলোচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, প্রযুক্তিকে নিয়ন্ত্রণ ও নৈতিকতার মধ্যে রাখতে হবে। তৃতীয়ত, শিক্ষার মাধ্যমে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। চতুর্থত, আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, বিশ্ব শান্তি কোনো স্বপ্ন নয়, কিন্তু এটি স্বাভাবিক অবস্থাও নয়। এটি একটি সচেতন নির্মাণ, যা প্রতিদিন রক্ষা করতে হয়। যদি মানুষ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে ভবিষ্যৎ হবে স্থিতিশীল। আর যদি না পারে, তাহলে ইতিহাস আবারও নতুন রূপে নিজেকে পুনরাবৃত্তি করবে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, মানব সভ্যতার সবচেয়ে বড় শক্তি তার ধ্বংস ক্ষমতা নয়, বরং তার শেখার ক্ষমতা, এবং এই শেখার ওপরই নির্ভর করছে আগামী বিশ্বের শান্তি ও নিরাপত্তা। এই শেষ পাঠে এসে পুরো আলোচনার সারমর্ম এক জায়গায় দাঁড় করালে বোঝা যায়, বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মানব সভ্যতার ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং মনস্তত্ত্বের দীর্ঘ একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফল। যুদ্ধ কখনো হঠাৎ জন্ম নেয় না, এটি ধীরে ধীরে তৈরি হয় অবিশ্বাস, প্রতিযোগিতা, ভুল সিদ্ধান্ত এবং ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়ার মাধ্যমে। মানব ইতিহাসে প্রতিটি যুগেই যুদ্ধ ছিল, আবার শান্তির চেষ্টাও ছিল। কিন্তু সমস্যা হল, মানুষ যুদ্ধ থেকে শিক্ষা নেয়, কিন্তু সেই শিক্ষা দীর্ঘস্থায়ী হয় না। তাই একই ধরনের ভুল বারবার ফিরে আসে, শুধু রূপ পরিবর্তন করে। কখনো তা বিশ্বযুদ্ধ হিসাবে আসে, কখনো ঠান্ডা যুদ্ধ, কখনো আঞ্চলিক সংঘাত, আবার কখনো তথ্য ও প্রযুক্তির যুদ্ধ হিসাবে। বর্তমান বিশ্বে ইউনাইটেড স্টেটস, চায়না এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোর মধ্যে যে কৌশলগত প্রতিযোগিতা চলছে, তা ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু।
এই প্রতিযোগিতা যদি দায়িত্বশীলভাবে পরিচালিত হয় তাহলে এটি স্থিতিশীল ভারসাম্য তৈরি করতে পারে, কিন্তু যদি অবিশ্বাস বাড়ে তাহলে এটি বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এখন যুদ্ধ শুধু সীমান্তে হয় না, বরং এটি অর্থনীতি, তথ্য, সাইবার স্পেস এবং প্রযুক্তির মধ্যেও হয়। রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে যে একটি যুদ্ধ পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। জ্বালানি বাজার থেকে শুরু করে খাদ্য সরবরাহ পর্যন্ত সব কিছু পরিবর্তন করে দিতে পারে। এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হল শান্তি কখনো স্বাভাবিকভাবে টিকে থাকে না, এটিকে সচেতনভাবে তৈরি এবং রক্ষা করতে হয়। ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক আইন এবং কূটনীতি শান্তির কাঠামো তৈরি করে, কিন্তু এর বাস্তব সাফল্য নির্ভর করে রাষ্ট্রগুলোর ইচ্ছা এবং সহযোগিতার ওপর। মানবজাতির সামনে এখন ৩টি পথ রয়েছে। প্রথমত, সংঘাতের পথে আরও গভীরভাবে প্রবেশ করা। দ্বিতীয়ত, বর্তমান ভারসাম্য বজায় রেখে ঝুঁকি নিয়ন্ত্রণ করা। এবং তৃতীয়ত, সহযোগিতা এবং আস্থার মাধ্যমে একটি নতুন শান্তির কাঠামো গড়ে তোলা। ইতিহাস বলে তৃতীয় পথই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে স্থায়ী সমাধান দেয়। প্রযুক্তি আমাদের শক্তি দিয়েছে, কিন্তু একই সঙ্গে নতুন ঝুঁকিও তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভবিষ্যৎ হবে অত্যন্ত অনিশ্চিত। তাই প্রযুক্তির সঙ্গে নৈতিকতা, আইন এবং মানবিক মূল্যবোধকে একসঙ্গে রাখতে হবে। এই শেষ পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হল যুদ্ধ কোনো বিজয়ের গল্প নয়, এটি ক্ষতির হিসাব। আর শান্তি কোনো দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় শক্তি। কারণ শান্তি ছাড়া কোনো উন্নয়ন স্থায়ী হয় না, কোনো সভ্যতা নিরাপদ থাকে না। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি আমাদের একটি স্পষ্ট সতর্কবার্তা দেয়। মানবজাতি যদি এখনই দায়িত্বশীল না হয় তাহলে ভবিষ্যৎ আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠবে। কিন্তু যদি আমরা শিক্ষা গ্রহণ করি, সহযোগিতা বাড়াই এবং মানবতাকে সর্বোচ্চ স্থান দিই, তাহলে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়া সম্ভব। এই পুরো আলোচনার চূড়ান্ত বার্তা হল, বিশ্ব পরিবর্তন করা সম্ভব যদি মানুষ নিজের চিন্তা, আচরণ এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। শান্তি কোনো স্বপ্ন নয়, এটি একটি দায়িত্ব।